সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের আজকে দুজন অতিথি, দুজনই সময়ের সাহসী কণ্ঠস্বর। আপনার নাম বললেই চিনবেন, প্রফেসর সলিমুল্লাহ খান, সবাই তাকে চেনেন। স্বাগত জানাচ্ছি সলিম ভাই আপনাকে স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। এরপরে আছেন আশরাফ কায়সার, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক। তো শুরুটা আমার মনে হয় বাম দিক থেকেই করি। নিশ্চিত। ওকে, অনেক ধন্যবাদ। সলিমুল্লাহ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন শুরুটাই। কাক যেমন কাকের মাংস খায় না, ঠিক তেমনি প্রশ্নটা ঠিক কাছাকাছি ওই রকমই। বাংলাদেশের বুদ্ধিজীবীরা কেমন আছেন? কেউ বলছেন অস্তিত্ব সংকটে, কেউ বলছেন দেউলিয়া হয়ে গেছেন। আপনার দৃষ্টিতে বা আপনার মূল্যায়ন কি? আমি তো কারো উদ্ধৃতি না দিয়ে কথা শুরু করতে জানি তো, এটা বিসমিল্লাহ তো নাম নিতে হবে। আমি গ্রিক দার্শনিক আফলাতুন ওরফে প্ল্যাটন নামে বলি। উনি বলছেন, তোমার বাম দিকে রাখো বুদ্ধিকে, ডান দিকে রাখো সত্যবাদিতা। আচ্ছা, তাহলে তুমি স্বাধীন থাকতে পারবে। এর মানে উনি কি বুঝেছেন আমি কিন্তু তা বুঝি নাই, আমি কথাটা শুধু উদ্ধৃত করলাম। তো এখন বুদ্ধির সাথে বুদ্ধিজীবীদের কি সম্পর্ক, এটা আমাদেরকে একটু বিপদগামী করে। ইংরেজিতে বলে রেড হেরিং, আপনার অন্যদিকে পরিচালিত করে। বুদ্ধির কোনো ব্যাপার নাই, আমাকে আসতে হবে সত্যবাদিতার দিকে। তো যদি সত্যবাদী হয় আমরা শুধু তাকেই বুদ্ধিজীবী বলবো। আর যে বুদ্ধির বেসাত করে, বুদ্ধি বিক্রয় করে নিজের জীবিকার জন্যে হোক অথবা নিছক বেঁচে থাকার জন্যে হোক, তাকে বুদ্ধিজীবী না বলে তাকে বুদ্ধিমান বলতে পারেন। আরও নানা শব্দ বলা যেতে পারে। এখন বুদ্ধিজীবী কথাটা নিয়ে কথা বলার একটা বিপদ হচ্ছে অনেকে মনে করে বুদ্ধিজীবী বোধ একটা শ্রেণী। একটু হিসাব করলে দেখা যায় বুদ্ধিজীবী কোনো মৌলিক শ্রেণী নয়, অন্যান্য শ্রেণীর সাথে সে জুড়ে থাকে। আচ্ছা, খামের উপর যেমন ডাক টিকিট লাগানো হয়, ওই টিকিট না দিলে খামটা যায় না। অনুরূপে বুদ্ধিজীবী না থাকলে ধরেন কোনো রাজনৈতিক দল বা কোনো শ্রেণী তার নিজের লক্ষ্য অর্জন করতে পারে না। এই জন্য প্রত্যেক শ্রেণীর নিজস্ব বুদ্ধিজীবী আছে। কিন্তু যখন আমরা একটি শ্রেণীর ভিতরে আমাদের দৃষ্টি নানা কারণে সীমিত রাখি, তখন মনে হয় বুদ্ধিজীবী একটি শ্রেণী। ধরুন একসময় যারা শাসক শ্রেণী ছিল, রাজা মহারাজা, যখন রাজতন্ত্রের যুগ ছিল, রাজারও বুদ্ধিজীবীরা ছিল। তারা কারা? তাদের বলতাম রাজকবি, সভাসদ, ওরাও বুদ্ধিজীবী। সম্রাট আকবরের আমলের কথা চিন্তা করুন, রাজা তোডরমল বুদ্ধিজীবী ছিলেন, আবুল ফজল বুদ্ধিজীবী ছিলেন। আমরা অনেকের নাম জানি, তার যারা মস্করা করতো বীরবল, তিনিও বুদ্ধিজীবী ছিলেন। এদেরকে বুদ্ধিজীবী। এখন আধুনিক যুগে হয়েছে কি, যেটাকে আমরা আধুনিক যুগ বলছি, ইউরোপের দিকে আসি, জনসাধারণের উপর যারা নির্ভর করেন তাদের জীবিকার জন্যে, যেমন তাদের বই যখন বিক্রি হওয়া শুরু করবে, ধরুন 18 শতকে ইউরোপে আপনার পত্রিকা লোকে পড়ছে সাবস্ক্রাইব করে, আপনি সেখানে লিখে জীবিকা অর্জন করছেন। তার মানে আর আপনার পৃষ্ঠপোষক বদলে গেল। এটা আরেক ধরনের বুদ্ধিজীবী। এখন পরবর্তীতে আমরা যখন দেখলাম বুদ্ধিজীবী বলে যাদের বলে তারা নিছক সত্যের খাতিরে বলছি, ওই ডান দিকের সত্যবাদীরা, তারাও শ্রমিকে পরিণত হয়েছে। কাজে আমি আবেদন করবো আপনার কাছে বুদ্ধিজীবীদের ব্যাপারে একটু সদয় হন। মানে অর্থাৎ বুদ্ধিজীবীরা শ্রমিকও বটে। তারা তো আসলে বুদ্ধিকে বিক্রয়যোগ্য পণ্য হিসেবে বিক্রি করে। কিন্তু তারপরেও সমাজে যখন পরিবর্তন হতে হয়, নতুন একটি শ্রেণী যদি মাথাচাড়া দিয়ে ওঠে, প্রসব বেদনা যেমন বেদনাদায়ক হয়, সমাজে যখন নতুন কোনো সত্য জন্মায়, নতুন কোনো তথ্য জন্মায়, তখন একটা প্রসব বেদনা ওঠে। তো সেখানে ধাত্রী হিসাবে যারা কাজ করেন, আমি একটা ইমেজ নিচ্ছি পরিবার থেকে, তাদেরকেও বুদ্ধিজীবী বলা যায়। যেমন রুশ বিপ্লবের সময় আমরা অনেক বুদ্ধিজীবী দেখেছি, ম্যাক্সিম গোর্কির মতো। তিনি ঠিক পার্টির নেতা ছিলেন না। আর তো পিছনে ফরাসি বিপ্লবের সময় রুসুর মতো লোক দেখেছি, যিনি বিপ্লবের 15 বছর আগে মারা গেছেন, কিন্তু বিপ্লব যখন চলছে তখন লোকের রুসুর বই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। এই রুসুই বলেছিলেন, সভরেন্টি ইজ ইনডিভিজিবল, সভরেন্টি ইজ ইনএলিয়েনেবল। আজকেও আমি এটা পুনরাবৃত্তি করতে পারি। ফরাসি বিপ্লবের যে মূল স্লোগান, এটা রচনা করেছিলেন বুদ্ধিজীবীরাই, কিন্তু সেটা মানুষের অন্তরে জন্মেছিল বলেই বুদ্ধিজীবীদের মুখ দিয়ে বেরিয়েছে। সেই সময় কি স্বাধীনতা, স্বাধীনতাটা অনেক বড় শব্দ। সাম্য, সম্প্রীতি, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। আজকের দিনে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের জাতীয় কবিতা পরিষদের সম্মেলন হবে। আমি আজকে নোটিশ পেলাম, এই 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি। এটাও বুদ্ধিজীবীদের সংগঠন। জাতীয় কবিতা পরিষদের কি পরিণতি হয়েছিল?
এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় এরশাদ যখন এশীয় কবিতা উৎসব করে তাকে বিরোধিতা করার জন্যই রাস্তা থেকে এটা জন্ম নিয়েছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় কবিতা পরিষদ। সেটার কি পরিণত হয়েছিল গত ফ্যাসিবাদের আমলে? এখন নতুন যারা জন্ম নিচ্ছে তারাই স্লোগানটা গ্রহণ করেছেন ফরাসি বিপ্লব থেকে, স্বাধীনতা, সাম্য এবং সম্প্রীতি। এই জন্য বলছি আজকে বুদ্ধিজীবী বলে যাকে বলা হচ্ছে তিনি আগামী 50 বছর পরে রাজনীতিবিদরা সেটারই পুনরাবৃত্তি করেন। এই জন্য বলছি আমি বুদ্ধিজীবীদের দুইটা দিক দেখালাম, যারা বুদ্ধি বিক্রয় করেন, নেহায়েত যারা শ্রমিক হয়েছেন এবং তারা অনেক সময় নৈতিকতার ধার ধারেন না, যে কোনো পণ্যের মতো বিক্রি করেন। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশা বলে একটা পেশার কথা আছে না, নামটা নাইবা বললাম, এরা সেই প্রাচীন পেশার পর্যায়ে চলে গিয়েছে। আবার একই সাথে আমি বলছি কি আজকে বুদ্ধিজীবীদের যে চিন্তা, বুদ্ধিজীবীদের যে ধারণা, বুদ্ধিজীবীদের এক এক দেশে এক এক নামে বলা হতো। এখানে শব্দটা একটু আমি সংশোধন করে নিই। প্রাচীন গ্রিসে তাদের বলা হতো ফিলোসফার, দার্শনিক। কারণ এই ফিলোসফার কথাটা বুঝতে হলে তার আগে কথাটা বুঝতে হবে, তাদের বলা হতো সোফার শুধু বা সোফিস্ট। কিছু লোক বলে কি আমি সব জানি। তখন সক্রেটিস প্রভৃতি নতুন দার্শনিকরা বললেন আমি সব জানি না, তবে আমি যে জানি না সেটা জানি, সেই জন্য ফিলোসফার নাম দিলাম। এককালে দার্শনিকদের বলা হতো, এখনকার যুগে দার্শনিক শব্দ আর বলে না, দার্শনিক কথার একটু গালির মতো হয়েছে, লোকটা গর্তে পড়ে যায়, এখন বলে বুদ্ধিজীবী। কিন্তু এরপরে কি হবে আল্লাহ মালুম না। কিন্তু আপনি যেভাবে বুদ্ধিজীবীদের সংজ্ঞায়িত করলেন তাতে আমরা এই ধারণাই অথবা দর্শকরাও যা শুনলেন তারাও হয়তো চিন্তা করছেন যে আসলে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে আপনি কোন মানে কিতে মানে কোন জায়গায় তাদের স্থান দেবেন? আচ্ছা বলি, আমাদের 1972 সনে যে একটা সংবিধান গ্রহণ করা হয়েছিল তাদের রাষ্ট্রীয় মূলনীতি বলে 4টা নীতির কথা তারা লিখেছিলেন, যে কারণে তার মধ্যে একটা ছিল সমাজতন্ত্র। এখন সম্প্রতি শুনেছি সংবিধান সংস্কার কমিশন ওইটা বাদ দিতে বলেছেন, আরো অন্যান্য কথা বাদ দিয়ে একটা কথা বলি, 1972 সনের সমাজতন্ত্রের কথাটা ছিল একটা প্রতারণা। কারণ বাস্তবিকতা সমাজতন্ত্রে কিছু আপনি করছেন না, আপনি করতেছেন রাষ্ট্রকেন্দ্রিক ধনতন্ত্র, দুর্বল বা সবলের কথা নয়, কিন্তু আপনি সমাজতন্ত্রের কথাটা বললেন। আর এখন কি তার জায়গায় তারা বলবেন বাংলাদেশ কোন তন্ত্রে চলছে অথবা কোন তন্ত্রে চালায়? এখন তারা বলে কি মার্কেট ইকোনমি, ফ্রি মার্কেট, বাজার অর্থনীতি, বিশ্বায়ন, এগুলো বলে। আসল কথাটা বলে না, কারণ ভাসুরের নাম মুখে আনতে নাই। এটা হচ্ছে ধনতন্ত্র এবং পুঁজিতন্ত্র, এটা বলবেন। এইটা বুদ্ধিজীবীদের একটা ফাংশন। আমি কথাটা বলছি এই কারণেই প্রত্যেক তন্ত্রের সাথে সংশ্লিষ্ট বুদ্ধিজীবীরা থাকেন। বাংলাদেশে যে তন্ত্রটা চলছে গত 53 বছরে অথবা তারও আগে পাকিস্তান আমলে 23 বছরে যা চলেছে সেইটা, অথবা তারও আগে 190 বছরের ব্রিটিশ শাসনে যা চলেছিল সেটার সাথে যুক্ত না করে শুধু বুদ্ধিজীবীদের আলাদা করি তাহলে ঠিক হবে না। আমি এই জন্য বলছি সমাজে যে রাজনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা, যে সাংস্কৃতিক ব্যবস্থা আছে তার পরিশিষ্ট আকারে, তার অনুষঙ্গ আকারে বুদ্ধিজীবীরা কাজ করেন। কিন্তু আবার এইটাকে বদলাবার জন্য যখন নতুন শ্রেণী জন্মায় তার সাথেও বুদ্ধিজীবীরা কাজ করেন। তাহলে আমি বুদ্ধিজীবীকে একটি বিভক্ত শ্রেণী হিসেবে দেখতে চাচ্ছি। একদল বুদ্ধিজীবী উদাহরণ দিয়েছে একটা জাতীয় কবিতা পরিষদের, আর একটা উদাহরণ দেই, আমাদের সাংবাদিকদের সমিতিগুলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমিতিগুলো, মানে বুদ্ধিজীবীরা তো কতগুলি ফোরামের মধ্যে সংগঠিত হন। অর্থাৎ ঢাকার আমাদের প্রেস ক্লাবই ধরুন, এটা কি বুদ্ধিজীবীদের সংগঠন নয়? আপনি সাংবাদিকদের নিশ্চয়ই বুদ্ধিজীবীর অংশ মনে করেন, কিন্তু বুদ্ধিজীবী বলতে আমাদের মনে এক ধরনের একটা বিপুল ধারণা ছিল। মোহাম্মদ শহীদুল্লাহ, গোবিন্দচন্দ্র দেব, এক এক যুগের এক একটা আমরা বুদ্ধিজীবী। আমি বলছি আগের কালে দার্শনিক যাদের বলা হতো তারা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন না। প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস এগুলো ছিল বিষয়। আবার মুসলিম জগতেও বড় বড় ইবনে সিনা, এরা ডাক্তার ছিলেন পেশায় কিন্তু তারাও বুদ্ধিজীবী। ইবনে খলদুন ছিলেন বিচারক, তারাও বুদ্ধিজীবী। বর্তমান যুগে আমি বলতেছি আপনি নিজেকে কিন্তু এর থেকে বাইরে রাখতে পারবেন না, আপনাকে বুদ্ধিজীবী বলবেন। অনেক ধন্যবাদ আশরাফ খান স্যার। এখন যেটা হচ্ছে যে সলিমুল্লাহ ভাই যা বললেন তার থেকে এটাই ধারণা হচ্ছে যে উনি খুব হতাশ বুদ্ধিজীবীদের নিয়ে। তো আপনিও তো একজন বুদ্ধিজীবীর কির মধ্যে আছেন, আপনি কিভাবে দেখছেন? বুদ্ধিজীবী শব্দটা একটা গালি হিসাবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে গত 16 বছরে বুদ্ধিজীবীদের যে ভূমিকা বাংলাদেশ দেখেছে তাতে যদি এটি তিরস্কার হয়, এটিকে আপনি সামাজিকভাবে পরিত্যাজ্য একটি কমিউনিটি হিসাবে মানুষ মনে করে থাকে, তাকে খুব বেশি দোষী করা যাবে না। কেননা আমরা 16 বছরে কি দেখলাম? 16 বছরে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা চিন্তা করার কথা, যারা লেখার কথা, যাদের আপনার মৌলিক চিন্তা করার কথা এবং মানুষের পক্ষে বা জনগণের ইস্যুতে পাশে দাঁড়ানোর কথা, এমনকি শাসকদেরকে আগামীর চিন্তা দিয়ে প্রভাবিত করতে পারার কথা, তারা সবাই দলদাসে পরিণত হলেন।
এবং তারা প্রত্যেকেই একটা প্রাইস ট্যাগ নিয়ে হাজির হলেন যে আমাকে পূর্বাচলে প্লট দিলে আমি আছি, আমি নিউ ইয়র্কে আপনার সাথে সফরে গেলে আমি আছি, অথবা এই দলের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না। আমি অবাক হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেদিন মেট্রো রেলে ভ্রমণ করেছিলেন, 550 জন শিক্ষক 52 ফিট উপর দিয়ে গিয়ে তারা বলেছিলেন চাঁদ দেখার অনুভূতি হলো। আপনি যদি বুদ্ধিজীবী বলতে চান তাদেরকে, তাহলে 52 ফিট উপর দিয়ে গেলে যিনি চাঁদ দেখার অনুভূতি পান তিনি চাঁদে গেলে কি বলবেন? তার মানে কাউকে তুষ্ট করার জন্য তারা এই কথাটি বলেছেন। সলিমুল্লাহ ভাই জাতীয় কবিতা পরিষদের কথা বলেছে। আমরা 90 দশকে জেনারেল এরশাদের বিরুদ্ধে কবিতা পরিষদের ভূমিকা দেখেছিলাম। এমনকি পটুয়া কামরুল হাসান সেই মঞ্চেই কিন্তু কার্টুনটি এঁকেছিলেন ব্যঙ্গ বিশ্ববেহার খপ্পরে। জাতীয় কবিতা পরিষদের গত 16 বছরের যে স্লোগানগুলো আপনি যদি দেখেন, সর্বশেষ স্লোগান ছিল উন্নয়নের জন্য কবিতা। বুদ্ধিজীবী, আপনি সাংবাদিকদের দিকে তাকান এবং এই সাংবাদিকরা দেখেন আজকে পলাতক, কেউ জেলে আছেন, কেউ সীমান্ত দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কেউ তার প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়েছেন। তারা কি ভূমিকায় ছিলেন? তারা ছিলেন জনবিরোধী ভূমিকায়। যখন আমি কিন্তু ইদানিং গণমাধ্যম শব্দটা ব্যবহার করি না, কারণ গণমাধ্যম হতে হলে আপনার যে মিনিমাম কোয়ালিটি লাগে সেটি এই প্রতিষ্ঠানগুলো চরিত্র হারিয়েছে। সেটি মালিকের কারণে, সেটি সম্পাদকের কারণে, সেটি কোনো সংবাদকর্মীর কারণেও। দেখুন আজকে যখন 826 জনের প্লট নিয়ে আমরা কথা বলছি, তার মধ্যে কিন্তু এই যে আপনি বুদ্ধিজীবী বলে যাদের কথা বলছেন তাদের সংখ্যা 123 জন, এবং তাদের কেউ কেউ তাদের নিজস্ব নাম লুকিয়ে তাদের পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশ করেছেন। তার মানে হচ্ছে এরকম একটি ভয়ঙ্কর জায়গায় এই বুদ্ধিজীবীরা কিন্তু আমি বলবো যে সবচেয়ে বেশি প্রতারক, সবচেয়ে বেশি বেইমানি করেছেন বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের সঙ্গে। কেন বলি? ধরেন একজন রাজনীতিবিদ বা একজন আন্ডারওয়ার্ল্ডের মানুষকে আপনি তো চেনেন যে উনি একজন খারাপ লোক, উনি কথা রাখেন না, উনি ক্ষমতায় যান, উনি নদী দখল করেন, উনি খাল দখল করেন। কিন্তু যিনি কবিতা লেখেন, একজন কবি গতকালকে তার স্ট্যাটাস দিয়েছেন যে মুজিবপিডিয়া সম্পাদনার কারণে তাকে যে বলা হচ্ছে তারও আত্মপক্ষের একটা ব্যাপার রয়েছে। তার মানে 6 মাস লাগলো তাকে এই জায়গায় এসে বক্তব্য প্রদান করার জন্য। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে মুজিবপিডিয়া এখন শের দরে এসেছে কিনা, তাহলে আমি কেনার চেষ্টা করব, কারণ ওই সময় হয়তো পারিনি। কারণ আমি মজা করে কথাটা লিখেছি। আপনি যদি দেখেন 7000 বই বেরিয়েছিল শেখ মুজিবের সম্পর্কে, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে 56 জন ব্যক্তি বই বের করেছিলেন। তার মানে আমরা বুদ্ধিবৃত্তির জায়গাটা, এর চর্চাটা অথবা এর যে কন্টেন্ট এবং ক্রিয়েশন এবং তার যে দার্শনিক জায়গাটাকে কিভাবে পণ্য আকারে বিক্রি করে অনেকটা ট্রেলার মেশিনের মতো অথবা এটিএমের মতো আমরা সেটাকে এনক্যাশ করার চেষ্টা করেছি। কেউ কবিতা লিখে করেছি, কেউ লেখালেখি করে করেছি, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে সমিতি করে করেছি। একজন শিক্ষক আমাকে একদিন বিশ্ববিদ্যালয়ে বলেছিলেন উনি সরকারি দল করেন। তা আমি প্রথম শুনলাম, আগে শুনতাম সাদা দল, নীল দল, তো উনি সরকারি দল করেন। এবং আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে তখন একজন শিক্ষকের অথবা একজন ছাত্রের সাধারণ পাঠ্যাভ্যাসের কোনো জায়গা ছিল না। লাইব্রেরিতে সেই কক্ষগুলো বন্ধ ছিল যেখানে আপনি গবেষণা করতে পারেন। কাজেই বুদ্ধিবৃত্তির জায়গাটা যাদের চর্চা করার কথা ছিল, রক্ষা করার কথা ছিল এবং বিকশিত করার কথা ছিল, তারা তো ওখানে প্রবেশাধিকার বন্ধ রেখেছে। এবং তারা যে অপরাধটা করেছে, দেখুন মতি ভাই, আমি গত 6 মাস ধরে বা তারও আগের থেকে আমি এই অংশটি নিয়ে বেশি কথা বলি, কেননা বাকি অংশটি তো আমরা সমাজে চিনি। যারা সফট ন্যারেটিভ প্রচার করেছে ফ্যাসিবাদের, ধরেন যারা সংবাদপত্র করেছে, ঢাকা লিড ফেস্ট করেছে, এমনকি আপনার বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, নিজেরা নিউ ইয়র্ক টাইমসে লিখেছে। এবং একজন লেখক কাজী আনিস আহমেদ, উনি পতনের 6 দিন আগে নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন এই ফ্যাসিবাদের পক্ষে। কাজে তাদেরকে যদি আপনি সামনে না আনেন, তাদেরকে যদি এখনও বুদ্ধিজীবী বলে আমরা একটু নরমভাবে কথা বলি, তাহলে এই রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে সেটি কিন্তু কন্টিনিউ করবে। দেখুন আমরা 16 বছরে সেদিন একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি প্রাইভেট একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন, উনি 15 বছর আমাকে বলেছেন আমি যেন সাহস করে কথা না বলি এবং আমি যেন প্রতিবাদ না করি। উনি বলতে চেয়েছেন যে এই সরকার আরও দীর্ঘস্থায়ী হবে, আপনার নিজের জীবন নিশ্চিত করতে হবে। উনি সেদিন পাবলিক একটা জায়গায় বলেছেন যে উনি নাকি আমাকে উৎসাহ দিয়েছেন সাহস করে কথা বলার জন্য। তা আমি বললাম যে আপনি তো এই রোলে ছিলেন না। আচ্ছা ধরুন আপনি আমাকে উৎসাহ দিয়েছেন, আপনার রোলটি কী ছিল? সেই জায়গায় উনি চুপ।
তার মানে হচ্ছে যে বুদ্ধিবৃত্তিক জায়গাটি যারা চর্চা করেন, সেটি কবিতা হোক, লেখা হোক, অধ্যাপনা হোক, আপনার চিন্তার জগৎ হোক। আপনি জানেন যে শিল্পকলা একাডেমিতে এখন দু একটি ছোট ঘটনা নিয়ে কত আলোচনা হচ্ছে। সেখানে সুন্দরবন নিয়ে নাটক করতে যাওয়ার পরে কিভাবে বুদ্ধিজীবীরা যারা আজকে মানে ছোট ছোট ঘটনায় আহত হচ্ছেন, তারা বাধা দিয়েছিলেন যে শেখ হাসিনা সরকারের জন্য সুন্দরবন নিয়ে নাটক করাটা ঠিক হবে না, কর্নেল তাহেরকে নিয়ে নাটক করাটা ঠিক হবে না। অথবা আমরা দেখেছি যে আপনার তেল গ্যাস রক্ষা কমিটির পক্ষে যায়, বা বাংলাদেশের খনিজ সম্পদ আপনি নিরাপদে নাই, এই কথাটি বলার জন্য আপনি বাংলাদেশের কোথাও কোনো জায়গা পাচ্ছিলেন না। এবং এগুলো কিন্তু দলীয় কর্মীদের চেয়ে, এই যে আপনি বুদ্ধিজীবী শ্রেণীর কথা বলছেন, তারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। অনেক ধন্যবাদ সলিমুল্লাহ ভাই। কি এই অবস্থা কেন হলো, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? শুধু কি প্রাপ্তির জন্যই কি আমরা এই নিজেদেরকে বিকিয়ে দিলাম? না, আপনি আগের কথা থেকে একটু শুরু করি। আমরা 1971-এর মুক্তিযুদ্ধে অনেক মানুষ শহীদ হয়েছেন, এই নিয়ে একটা আলোচনা সভা হচ্ছিল গত 14ই ডিসেম্বর, যেটাকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয়। তো সেইখানে আমাদের শ্রদ্ধেয় সম্পাদক মাহফুজ আনাম সাহেব আমাকে আমন্ত্রণ করেছিলেন। সেখানে কথা হচ্ছিলাম যে শহীদ বুদ্ধিজীবীকে পাকিস্তানিরা আমাদের বুদ্ধিজীবীহীন করার জন্য হত্যাকাণ্ড করেছে। আমি বিনয়ের সাথে প্রশ্ন করলাম, তারা তো আমাদের অবুদ্ধিজীবী শ্রমিক মানুষকে হত্যা করেছে, যারা বেশিরভাগ মানুষকে হত্যা করে তারা তো বেশিরভাগই বুদ্ধিজীবী নয়, কিন্তু আমরা একটা অন্য দিবস করি নাই, শহীদ শ্রমিক দিবস করি নাই, বুদ্ধিজীবী দিবসে করেছি। মানে বুদ্ধিজীবীদের প্রতি আমাদের একটা পক্ষপাত প্রকাশ পেয়েছে তাতে। সেটা অন্যায় বলছি না আমি। ধরেন 1969-এর সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা সাহেব শহীদ হয়েছিলেন 18ই ফেব্রুয়ারি, সামনে তার শহীদ দিবস পালিত হবে। বুদ্ধিজীবীদের কাজ কি শুধু শহীদ হওয়া? ধরেন এখন কথা হচ্ছে মুক্তিযোদ্ধা কে, এ বিষয়ে এখন একটা সংসদ চলছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ফারুক আজম সাহেবের সাথে আমার দেখা হলো, মানে ওনারই আগ্রহে। উনি আমাকে জিজ্ঞাসা করলেন মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা কী হবে, ওনারা একটা রিডিফাইন করছেন। সেখানে অদ্ভুত একটা সংজ্ঞা আছে, শহীদ বুদ্ধিজীবী কাকে বলা হয়। মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ বুদ্ধিজীবী, এটা আগের সরকারের সংজ্ঞা। এমনকি সেখানে যারা ভারতে গিয়ে প্রচারণায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও শহীদ বুদ্ধিজীবী বলা হবে। জীবিত ফিরে এলেও তারা শহীদ হবেন। এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে কথা আছে, যারা হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে শুধু মুক্তিযুদ্ধ বলা হবে, অন্যদের কি বলা হবে, বলে তারা মুক্তিযুদ্ধের সহযোগী। আমি তো একটু কবিতা লিখতাম, এই দোষ আছে, আপনার সহযোগী মুক্তিযোদ্ধা বলেন না, বলেন তা হবে না, কারণ এর আগে আছে পাকিস্তান সেনাবাহিনীও তার সহযোগীরা, কোলাবোরেটর। আমি আশরাফ ভাইয়ের সাথে একটু যোগ করতে চাচ্ছি, উনি যাদেরকে বুদ্ধিজীবী বলছেন আমি তাদের কোলাবোরেটর বলতে চাই। মানে সহজ বাংলায়, উর্দু মিশ্রিত বাংলায় বলতে তাদের রাজাকার বলা যায়। যারা শুধু ক্ষমতার পাশে তার উচ্ছিষ্ট ভোজনের জন্যে তাকে বিবেক বর্জিতভাবে সহায়তা করেছেন, তারা যে শুধুমাত্র ফ্যাকরা হাসি হেসেছেন 153 আসনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে 2014 সনে। তারপরে যে প্রধানমন্ত্রীর ভবনে আমন্ত্রিত হয়ে যে আমাদের বুদ্ধিজীবীরা রামেন্দ্র মজুমদারের মতো, একজনের নাম বললাম, আরও বলতে পারেন আপনি, তারা যেভাবে নির্মল হাসি হাসলেন, আপনি বললেন কে যেন বিশ্বসুন্দরী হয়ে যেভাবে হেসেছিল, সুস্মিতা সেন, হ্যাঁ সেরকম। এটাকে বলা, এটা কি বুদ্ধিজীবীর কাজ? এখন আমার কথায় আসে, বুদ্ধিজীবীদের কাজ কি কেবল শহীদ হওয়া অথবা কেবল এখানে ফোকলা হাসি হাসা? তা নয়। বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে সমাজের বেদনাটাকে দেখতে পারা এবং অনেক দূরবর্তী সম্ভাবনা দেখার চেষ্টা করা। আমরা বুদ্ধিজীবী বলবো তাদেরকেই যারা অনেক দূরে দেখতে পারেন। আবারও আহমদ সামার নাম না নিলে তো অন্যায় হবে। উনি 1972 সনে যে বইটা লিখেছিলেন বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, তাতে অনেক আশা তিনি ব্যক্ত করেছিলেন যে এবার আমাদের বুদ্ধিবৃত্তির নামটা দেখে নতুন বিন্যাস সাধন করতে হবে। অর্থাৎ আগে পাকিস্তান আমলে যে প্রচণ্ড দালালি করেছে বাঙালি বুদ্ধিজীবীরা, উনি বলছেন বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানি ছিলেন, এখন বাঙালি হয়েছেন, তাও ঠেলায় পড়ে। আর বুদ্ধিজীবীরা যা বলতেন তা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এখন যা বলছেন শুনলে দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। মানেটা কি? আবার এর বলছে আমরা এমন এক সময় বাস করছি যখন রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম এই কথা কেমন করে লিখলেন আপনি? বলে মিয়া ওটা আমি লিখি নাই, ওটা টটস্কের কথা, আমি উদ্ধৃতি ছাড়া ব্যবহার করেছি। এখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। আমার মনে হয় এখন আমরা সেই অবস্থা আছি, আমরা তখন রক্ত দিয়ে চিন্তা করছি, মানে রক্ত দিয়েছি তারপরে চিন্তা করছি, এটা হচ্ছে এই বাক্যের একটা অর্থ। আর হচ্ছে এখন চিন্তার মধ্যে আমাদের রক্তক্ষরণ হচ্ছে। আমরা কি এখন বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি? মানে অর্থাৎ পাকিস্তান আমলে যে দালালিটা হয়েছিল, যেমন শওকত ওসমানের মতো লোক কৃতদাসের হাসি লিখেছিলেন,
উনি মনে করছেন বিপ্লবী বই লিখেছেন, এটা পাকিস্তান সরকারের পক্ষে গিয়েছে। এরকম বাঙালিরা যত লিখেছেন, আমাদের এখন যারা বড় বুদ্ধিজীবী, সর্দার ফজলুল করিম কমিউনিস্ট পার্টি করতেন, তারপরে তিনি বাংলা একাডেমিতে কাজ করে পাকিস্তান আন্দোলনে মুসলিম সাহিত্য বই লিখেছেন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সর্বজন শ্রদ্ধেয়, আমারও শ্রদ্ধেয়, নুরুল কবিরেরও শ্রদ্ধেয়, আসফার হোসেনের শ্রদ্ধেয়। উনি লিখেছেন সাহিত্যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, 1969 এই বই বেরিয়েছে, ওই বইতেই। আমি বলছি বুদ্ধিজীবী বলতে শুধুমাত্র মানে যারা পাকিস্তানের প্রত্যক্ষ সমর্থক ছিলেন তারা নন, যারা বামপন্থী, আমি দুজন বামপন্থীর নাম বললাম, একজন মস্কো ঘেঁষা আর একজন আদা চীন বা আদা জাসদ ঘেঁষা, তারাও এরকম ছিলেন। তাহলে সেইখান থেকে আহমদ সাহেব বলেছিলেন 72 সনে যারা সমাজতন্ত্রের কথা বলছিলেন, চতুস্তম্ভের জয়ধ্বনি দিচ্ছিলেন, মুজিববাদী কথাবার্তা বলছিলেন, মাজহারুল ইসলাম শুধু নয়, সেখানে ছিলেন রেহমান সোবহান, নুরুল ইসলাম, যাদেরকে আপনার সর্বজন শ্রদ্ধেয় অর্থনীতিবিদ মনে করেন, মোশাররফ হোসেন, আনিসুর রহমান। আনিসুর রহমানের সামনে আহমদ সাহেব বলেছিলেন, আপনারা যে প্রতারণা করছেন সমাজতন্ত্র বলে, সমাজতন্ত্র বলছেন কেন, দেশে আপনি বৈষম্য দূর করেন, এটাই যথেষ্ট। তো এই কথা যদি ওনাকে লক্ষ্য করে বলেছিলেন, এখন যা বলছেন মানে এই যে সমাজতন্ত্রের কথা বলছেন আপনি, তারা এটা যে বাকশালে পরিণতি পেয়েছিল 3.5 বছরের মাথায়, তারা পরিবর্তন হবে না। এখন আমি কাজের কথাই বলি, এখন আমরা যারা বুদ্ধিজীবী বলছি তাদের কর্মসূচিটা কি, তাদের ভিশনটা কি? আমাদের দেশে যে ফেসিবাদ কেন উৎপন্ন হয়েছিল, ফেসিবাদ উৎপন্ন হওয়ার একটা বড় কারণ হচ্ছে বুদ্ধিজীবীরা এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ স্লোগান দিয়েছিল। এটা তো অত্যন্ত খারাপ স্লোগান। অথবা বলছে দরকার হলে আমরা ভায়োলেন্সের আশ্রয় নেব মুজিববাদ প্রতিষ্ঠা করার জন্য, আমরা মুজিবের শাসন চাই। এই কথাটা শুধু হাসিনার আমলে তৈরি হয় নাই, এটা 72 সনে আপনারা জানেন তৈরি হয়েছে। তাহলে সেই ধরনের কথাকে এখন আবার তৈরি হবে? অনুগ্রহ করে কেউ যেন না বলে আমরা এখন মোহাম্মদ ইউনূসের শাসন চাই, এটা যেন কেউ না বলে। আমাদের এটা বুঝতে হবে। এই জন্য বুদ্ধিজীবীদের মধ্যে এই প্রবণতাটা আছে, ওই প্রবণতাটা ঠেকাতে হবে। অনেকে বলেছিলেন আমাদের বন্ধুরা 2 নেত্রীকে সরে যেতে হবে, খুব ভালো, কিন্তু তার জায়গায় আসবে কে, এটা তো বলে নেই না। সেটা বোঝা গেল সেটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এখন আমি লক্ষ্য করছি আমাদের বন্ধুদের মধ্যে একটা অত্যন্ত খারাপ লক্ষণ দেখা যাচ্ছে, যে উচ্চকক্ষ হবে সংসদের, তাতে রাষ্ট্রপতি 5 জনকে মনোনয়ন দেবেন। এটা তো লজ্জাজনক, ছি। ব্রিটিশ গভর্নর জেনারেল যে মনোনন্দিত এক্সিকিউটিভ কাউন্সিল অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিলে, এবং যেটাকে আমরা বলি যে সেপারেট ইলেক্টোরেট, এটা শুরু হয়েছিল মনোনয়ন দিয়েই 1909 সনে মডলি মিন্টু সংস্কারের সময়। তারপরে মন্টেগো চ্যান্সফোর্ডের সময় এটা নির্বাচনে পরিণত হয়। এটা অত্যন্ত খারাপ পরিণতি পরে বয়ে নিয়ে এসেছিল। তো এখন কি প্রয়োজন পড়েছে? আপনি উচ্চকক্ষ করেন, কিন্তু 5 জন রাষ্ট্রপতির হাতে কেন আপনাকে রাখতে হবে, কোন যুক্তিতে? আমি এখনো পড়ি না, তাদের রিপোর্টটা এখনো প্রকাশ করে নাই, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে আবারও সেই প্রবণতা শুরু হয়েছে। অনেক ধন্যবাদ আশরাফ খান। আপনি বলছিলেন যে 16 বছরের শাসন, ওই সরকারের পতন হয়েছে, তারা যার যার মতো যেখানে পারেন, কেউ ভারতে গেছেন, কেউ অন্য দেশে চলে গেছেন, অথবা আত্মগোপনে আছেন। কিন্তু বুদ্ধিজীবীরা আত্মগোপনে গেলেন কেন? আপনি দেখেন ইতিহাসে কখনো এরকম ঘটেনি। আপনি ভাবেন তো যে পোপ পালিয়ে গেছেন, তাহলে এটা কি হতো? গ্লোবাল নিউজ। বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন, চিফ জাস্টিস পালিয়ে গেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছেন, এনবিআর এর চিফ পালিয়ে গেছেন, এবং বুদ্ধিজীবীরা আত্মগোপনে গেছেন। গত কয়েক সপ্তাহে আমি খেয়াল করছি তাদের কেউ কেউ ফিরে আসার চেষ্টা করছেন, এবং আমি ভেবেছিলাম তারা অন্তত তাদের কিছুটা অনুশোচনা হবে, তারা অন্তত গণহত্যাকে স্বীকার করবেন, অথবা শেখ হাসিনার শেষ দিনগুলোতে যেভাবে তারা গণবিরোধী আচরণ করেছেন সেটি বলবেন, অথবা সরকারিভাবে যদি 826 জন নিহত হয় তার অন্তত 2-4 জন সম্পর্কে তারা চিন্তা করবেন। তাদের কাউকে কাউকে আমি দেখছি ঠিক উল্টোটা করছেন, মিথ্যাচার করছেন এবং গোজামিল দিয়ে পার পাওয়ার চেষ্টা করছেন। আজকের কোনো একটি অ্যাডহক ঘটনাকে বড় করে গত 5 মাসকে ভুলে গিয়ে অথবা না তাকিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। তার মানে যেই আত্মপ্রতারণাটি তারা 16 বছর করেছেন, সেই প্রতারণাটি তারা আরও কন্টিনিউ করতে চাচ্ছেন। আমার মনে হয় যে বুদ্ধিজীবীদের কথা আমরা বলছি তারা ব্যাপক মাত্রায় দূষিত, তারা টক্সিক, তারা আসলে টক্সিক একটা কমিউনিটি। এই অংশটিকে বাদ দিয়ে আমরা যদি সামনে না এগোতে পারি, তাহলে নতুন বাংলাদেশের যেই পরিচর্যা আমরা করতে চাই সেটি করা কিন্তু কঠিন হবে। কেননা তারা, আপনি দেখেন খেয়াল করে যে গত 15-16 বছরে তারা ওই যে সলিম ভাই বলছিলেন ওরকম এক ব্যক্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আমি গতকালকে শেখ মুজিবের জন্মশতবার্ষিকীর সংকলনটি আবার পড়ছিলাম, এবং আনিসুল হক থেকে শুরু করে যেই লোকগুলো লেখা আমি পড়ছিলাম, তখন তো মনোযোগ দিয়ে পড়িনি, তখন অত্যন্ত বিরক্তি নিয়ে দেখেছিলাম।
আমি দেখলাম যে কি পরিমাণ মিথ্যাচার, কি পরিমাণ তুষ্টি করা, অথবা কি পরিমাণ আপনার বিভিন্ন ব্যক্তিকে বড় করে তোলা, সেটা ফজিলাতুন্নেসা হোক যাই হোক, এবং এই লোকগুলো কিন্তু এই কাজগুলো ধারাবাহিকভাবে করেছেন। এবং আপনি জানেন তার কিন্তু কিছু অর্থকরী বিনিময় মূল্য ছিল, তাকে কে কোথায় প্লেস করেছে, কাকে কি পদক দেওয়া হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন কোনো সোসাইটিতে বুদ্ধিজীবীরা পদকের জন্য লালায়িত হয়, ওই সোসাইটিতে তাহলে থাকে কি? এখন বাংলা একাডেমি পুরস্কার বলি, স্বাধীনতা পুরস্কার বলি, 21শে পদক বলি, এই বুদ্ধিজীবীরা সেগুলো পেতে চেয়েছেন। তারা ক্ষমতা কাঠামোর কোনো পরিবর্তন চায়নি, তারা জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তার ধারে কাছেও ছিল না, মানুষের যে বেদনার জায়গা তার কোনো কিছু তাদেরকে স্পর্শ করেনি। তারা ব্যক্তিগত আয় বরকত এবং ব্যক্তিগত চাওয়া পাওয়া পূরণ করারকেই মনে করেছেন। আপনি একটা দৃশ্য ভাবেন যে জন্মশতক বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় যে অনুষ্ঠান হলো, সেখানে আপনি দেখেছেন যে কিছু ভিডিও বাজারে খুব চালু আছে, কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ তবলা বাজাচ্ছেন, কেউ ভিডিও করছেন, কেউ ঢোল বাজাচ্ছেন। এবং আমি সেদিন একজন ভদ্রমহিলাকে বলতে শুনলাম যে এই সব লোককে এই দৃশ্যে দেখতে পাওয়া, তখনই তো তাদেরকে বরখাস্ত করা উচিত ছিল, এরা তো ওই পদগুলোর জন্য তার মানে ফিট না। আপনি দেখেন যে আতিউর রহমান বলে একটা লোক ছিল, যার আমলে আমি প্রথম জানতে পারলাম গভর্নরদেরকেও নাকি পুরস্কার পেতে হয় পৃথিবীতে। তো ওনার অফিস থেকে আমি দেখলাম তারা বেশ টাকা পয়সা খরচ করেছে যে শীর্ষস্থানীয় গভর্নর এরকম একটি ক্যাটাগরি বের করে এই পুরস্কার পেতে হবে। $80 মিলিয়ন কিন্তু তখনই বাংলাদেশ ব্যাংক থেকে বেহাত করা হলো, লোকটাকে শাস্তির আওতায় আনা হলো না। দুটি ব্যক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিব এবং রবীন্দ্রনাথকে নিয়ে উনি বেঁচে ছিলেন, এবং এই দুইজনের সংযুক্তি ঘটিয়ে উনি একাধিক প্রকাশনা করে বাংলাদেশে একটা জায়গা করতে চেয়েছিলেন। এরকম তারা যে উদাহরণগুলো তৈরি করেছেন, এটা এই রাষ্ট্রের জন্য অত্যন্ত কালো উদাহরণ। কেননা আপনি স্বাধীন, নিরপেক্ষ, সচেতন, বুদ্ধিবৃত্তিক জায়গায় না গিয়ে একটি দলের ছায়াতলে থেকে একজন মহিলাকে মহামানব হিসাবে দাঁড় করিয়ে, এবং আপনি বেঁচে থাকতে চেয়েছেন আপোষ করে, কম্প্রোমাইজ করে, এবং কোনো পরিবর্তন বা কোনো সুবাতাস রাষ্ট্রের ভিতরে প্রবেশ করুক, এটি না। তিনটি যে নির্বাচন হলো, আপনি বুদ্ধিজীবীদের ভূমিকা কি দেখেছেন? আমি দেখেছি গণভবনে লাইন ধরে চা চক্রে যেতে, এবং আমি দেখেছি তারা এমনভাবে, দেখুন প্রথম যে ভোট হলো ভোটহীন ভোট 153 জন, পরেরটা হলো রাতের ভোট, তারপরেরটা হলো ডামি ভোট। তাদের কোনো লেখায়, তাদের কোনো কলামে, তাদের কোনো কবিতায়, তাদের কোনো নাটকে কি এগুলো আছে? ছিল না। তার মানে হচ্ছে যে এই ভোটগুলোকে কিন্তু তারা সমর্থন করেছেন। তারা কেউ কেউ আঙ্গুলে কালি দিয়ে পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। দেখুন পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়, আমি একজন লেখককে দেখেছি, তার দাওয়াতপত্রটি উনি 5টি ছবি পোস্ট করেছিলেন। পদ্মা সেতুতে 5,500 লোক দাওয়াত পেয়েছিল। একজন লেখকের কাজ কি দলীয় কর্মীর মতো করে এ ধরনের প্রচারণায় অংশ নেওয়া? এবার আপনি আসেন ওই ভোটগুলোতে, যেই ভোটগুলোতে বিরোধী দল অংশগ্রহণ করতে পারেনি কৌশলের কারণে, তার প্রচারণায় কারা ছিলেন, তার সঙ্গীত কারা রচনা করেছিলেন, ট্রাকে করে কোন বুদ্ধিজীবীরা ঘুরেছিলেন, এগুলোকে দিনের আলোতে এই জন্য আনা দরকার আমরা যেন এই ধরনের ব্যক্তিবর্গকে আবার এই ধরনের সুযোগ পেতে না দেখি পরিবর্তিত কোনো সময়ে। দেখুন রাজনীতিতে অনেক কিছু ঘটবে, আজকে যে রিয়ালিটি রয়েছে, বাস্তবতা রয়েছে, 3 দিন পরে তা নাও থাকতে পারে, আগামী 2 দশকে তা অনেকখানি বদলে যেতে পারে। কিন্তু একটা রাষ্ট্রের তো ফান্ডামেন্টাল চিন্তা করার কিছু মানুষ লাগবে, যাদের সততা লাগবে, যাদের সাহস লাগবে, যাদের সৃজনশীলতা লাগবে। 16 বছরে আমাদের অনেক ধরনের ক্ষতি হয়েছে, শুধু $236 বিলিয়ন পাচার হয়েছে তা কিন্তু না, আমাদের নৈতিক মান যেখানে নেমেছে। এবং আপনি এই লেখক, সাহিত্যিক, সাংবাদিক, স্থপতি, চিকিৎসক, আজকে আমি একটা লিস্ট দিয়েছি যে হাসিনার মানে পোষ্য এইগুলো ছিল, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শুধু জনগণ ছিল না। ওই পোস্টে আপনি জানেন না ডাক্তার, স্থপতি, মানুষ নাম দিচ্ছে যে এই যে রাজসভায় যেরকম রাজকবি থাকে, দেখুন একজন রাজকবি ছিলেন, তিনি এখন জেলে রয়েছেন, কিছু হলেই 32 নাম্বার নিয়ে একটা কবিতা লিখে উনি আরেকটি কমিটির প্রধান হয়ে যেতেন। এবং আপনি মানুষ আরও পেশার নাম দিচ্ছে, আমি 46 জনের নাম গুনেছি সর্বশেষ আপনার অনুষ্ঠানে আসা পর্যন্ত, যাদেরকে মানুষ মনে করে দোসর, যাদেরকে মনে করে বুদ্ধিবৃত্তিক জগতের মানুষ, কিন্তু তারা প্রতারণা করেছে, আত্মপ্রতারণা করেছে এবং সমাজের সাথে প্রতারণা করেছে তাদের কিছু ব্যক্তিগত দেনা পাওনার জন্য। অনেক ধন্যবাদ। আপনার হাতে ওই আমরা বিরতিতে যাব, তো এর আগে 1-1.5 মিনিট আছে আপনার হাতে। না, আমি আশরাফ ভাইয়ের সাথে একটাই যোগ করি, মানে শুধু কিছু 2 পয়সা উপার্জনের জন্য করেছে এটা মিথ্যা নয়, কিন্তু আমার মনে হয় সেখানে সীমিত না থেকে আমাদের একটা দেখা দরকার, যেটাকে বলি সামাজিক প্রবণতাটা কি। সমাজে যখন
আমরা হলো আইন বহির্ভূত সম্পদ অর্জন এবং তাতে এই যে অজস্র পুঁজিপতি গোষ্ঠী গড়ে উঠেছে গত 53 বছরে। পাকিস্তানের বলে শুনেছিলাম 22 পরিবার। আপনি বলুন ওই লেভেলের পরিবার, আমি বলবো না 22,000 হয়েছে, কিন্তু 2200 হয়েছে, এই যে অথবা 220টি হয়েছে, যারা শিল্প গ্রুপ তারা দেশে কি করছেন? তারা তো বুদ্ধিজীবীদেরকে নিত্য ক্রয় করছেন। যেমন ধরেন তাদের প্রত্যেকের একটা মিডিয়া হাউস আছে এবং সেখানে তারা একটা টেলিভিশন, একটা পত্রিকা, অনলাইন সবই করছেন। আমরা বুদ্ধিজীবীরা বলছি না, অনেকে শ্রমিক হিসেবে সেখানে ঢুকছি, কিন্তু গিয়ে যখন অনেক বড় আকারের বেতন দেওয়া হয়। এখন বড় বড় শিল্প গ্রুপগুলো দেখা যায় যারা গত আন্দোলনে একটু জনগণের পক্ষে নাম করেছেন, প্রেস ক্লাবে গিয়ে ধরেন তিনি এরকম তাকে অনেক বেশি বেতন দিয়েছে বলেই তিনি সেখানে এখন সম্পাদক হয়েছেন। তো অর্থাৎ আমরা বলতে চাচ্ছি একটা ধারাবাহিকতা আছে আমাদের। পাকিস্তান আমলে বুদ্ধিজীবীদের যে ভূমিকা ছিল, বাংলাদেশ হওয়ার পর সেই ভূমিকাটা হয়তো কয়েকটা মুখ বদলেছে। যারা পাকিস্তানবন্দি বুদ্ধি ছিল, আসকার ইবনে শাইখ হয়তো নাই, কিন্তু তার জায়গায় আসছে মমতাজ উদ্দিন আহমেদ। কথায় উদাহরণ দিয়ে বললাম, তার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, আমার শিক্ষক ছিলেন। এইভাবে তখন তাদের অকারণেও তাদের বঙ্গবন্ধু প্রীতি প্রকাশ করতে হয়েছে। এবং আরেকটা হচ্ছে এখানে একটা মিথ্যা বলা শুরু হয়েছে, গত আন্দোলনে যারা আমাদের ছাত্রদের দমন করেছিলেন প্রত্যক্ষভাবে ফেসিবাদের সহায়ক হিসেবে, এমনকি তারা 16ই জুলাই আবু সাইদ মারা যাওয়ার পরের দিন আমাদের ঢাকায় মোহাম্মদপুরে যারা বিক্ষোভ প্রদর্শন করছিল তাদের উপর নির্মমভাবে প্রহার করা হয়েছে। এখন তিনি বলছেন, আমি আশরাফের কথা প্রতিধ্বনি করে বলছি, উনি বলছে কি আমি ছাত্রদের উৎসাহিত করেছি। অসাধারণ ব্যাপার। এই যে অর্থাৎ বুদ্ধিজীবীরা মিথ্যা বলতে শিখেছে এখন, মানে শুধু অর্থের জন্য নয়। তাহলে এইটা কি? এই জন্য আমি বলছি বুদ্ধিজীবীদের একমাত্র কাজ শহীদ হওয়া নয়, বুদ্ধির মধ্যে সত্যবাদিতাকে প্রতিষ্ঠা করা একটা লড়াইয়ের ব্যাপার। আপনি কোনো জিনিসকে কলঙ্কিত করতে বেশি পরিশ্রম করতে হয় না, কিন্তু কাপড় সাদা করতে অনেক সাবান লাগে। অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে ওই প্রসঙ্গটা পাল্টে দিই, বুদ্ধিজীবী প্রসঙ্গ বাদ দিয়ে, যেটা প্রফেসর ইউনূসের কথা আপনি বলছিলেন, যে আমরা যেন সবাই প্রফেসর ইউনূস না হয়ে যাই, যেটা আগের আমলে যেটা হয়েছিল, এটাই তো বলছিলেন। না, তা বলিনি, আমি উল্টা বলেছি। The only understanding between two gentlemen is a misunderstanding. আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড, আমি বলছি যে আমরাই প্রফেসর ইউনূসকে যেন না বলি একমাত্র নেতা। সেটা ঠিক আছে, উনি তো বুদ্ধিজীবীও বটে। হ্যাঁ, তা তো বটে। প্রফেসর ইউনূস মানে প্রফেসর, তদুপরি তিনি ইউনূস। ইউনূস একটা পয়গম্বরের নামও বটে, এটা খেয়াল রাখবেন। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। 6 মাস আগে, এই দায়িত্ব নেওয়ার আগে প্রফেসর ইউনূসকে আপনি চিনতেন, জানতেন। রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আজকের ইউনূসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তার কথা দিয়ে মূল্যায়ন করব। এখানে আমি বলছি বুদ্ধিজীবীদের কাজ, একমাত্র কাজ, আমি তৃতীয়বার এটা পুনরাবৃত্তি করছি, শহীদ হওয়া নয়। প্রফেসর উনি সেটা দেখিয়েছেন। উনি শহীদ হননি, উনি গাজী হয়েছেন। অনেক নির্যাতন ভোগ করেছেন। আমার খুব খারাপ লাগছিল, তাকে 6 তলায় পায়ে হেঁটে উঠতে হচ্ছিল। এইটা না করলেও আগের সরকার, তারপরে ফেসিবাদ থাকতো, কিন্তু ফেসিবাদ এই কাজ করে না। একজন বুড়া মানুষকেও সম্মান করতে হয়। আমাদের দেশে একটা কথা আছে যে আপনার বয়স যখন 60-এর উপরে, যেটা আমরা বুড়া বলি, এক মানুষের বয়স 84 হয়েছে, তো সেইটার থেকে একটু উদাহরণ নিতে হবে। উনি চরম ধৈর্য দেখিয়েছেন এবং তারপরে তাকে উনি বলেন, ছাত্ররা যখন আমাকে দায়িত্ব দিতে বলেছে আমি তো তাদেরকে বিমুখ করতে পারি না। আমি অত্যন্ত হক কথা। দ্বিতীয় কথা হলো, ওনাকে ক্ষমতায় বসিয়েছেন যে ছাত্ররা, তার মানে এইটা জুলাই বিপ্লব, অভ্যুত্থান, জাগরণ যাই বলেন না কেন। আজকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব দেখলাম বলছে জুলাই জাগরণ, তারা একটা অনুষ্ঠান করছেন, খুব সুন্দর। জয়ের মধ্যে একটা জীবনানন্দ দাশের মতো অনুপ্রাস আছে। তো এখন জাগরণ, এই যারা ঘটেছেন মূলত তারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন এবং তাদের পছন্দ ডক্টর ইউনূস। সুতরাং সে বিষয়ে কোনো সন্দেহের কিছু নাই। এবং গত সময় ইউনূসের যে জিনিসটা আমার পছন্দ হয়, কথা কম বলেন, কাজ বেশি করেন। এটা নেতার বৈশিষ্ট্য হিসেবে ভালো। মানে অনেক ফ্ল্যামবয়েন্ট কথা বলেন না, কাজের কথাই বলেন। কিন্তু তার মধ্যে অনেকে বলছেন, আমিও সেটা একমত, যে একটু দ্বিধার ভাব লক্ষ্য করা যায়। মাঝে মাঝে তিনি বলছেন অনেকটা স্কুল শিক্ষকের মতো, আমি সব ছেড়ে ছুড়ে বনে চলে যাব। এইটা বোধহয় ক্ষমতায় বসার পর আর বলা যায় না। যখন আপনি মাঝি, আমাদের মাঝি মানে মাঝখানে বসে আছেন, নৌকার মাঝি, আমি নৌকা ইমেজটা ব্যবহার করতে চাই না। আপনি ধানের বোঝাটা যখন মাথায় নিয়েছেন তখন আপনি এটা ফেলে দিতে পারেন না যেখানে সেখানে। আপনাকে এমন জায়গায় ফেলতে হবে যেখানে নতুন করে আবার বীজ হবে। তা আমি মনে করি যে উনি তো একা তো সংসার চালাচ্ছেন না, এই সংসারে তো আরও শক্তি আছে, পার্টনার আছে। আমি
এত সহজে নিরাশ হতে চাই না, তবে আহমদ সফার কথাটা ভুলতেও পারি না। এখন বুদ্ধিজীবীরা যা বলছেন, মানে তাকে যারা ঘিরে আছেন তাদের বুদ্ধিজীবী বলছে, তাদের মধ্যে এক ধরনের বুদ্ধিজীবী যে আমরা এদেরকে বলতে পারতাম জাতীয় সেবায়েত, সিভিল সার্ভেন্ট যাদের বলা হয়। এখন তারা এই কথা ব্যবহার করতে চায় না। জাতির যারা দায়িত্ব পালন করছেন, নাগরিক সেবায়েত যারা, তারা কি ভূমিকা পালন করছেন, এবং আমাদের যারা অস্ত্রধারী সেবায়েত তারা কি করছেন, তারপরে ছাত্র সাধারণ কি করছেন। এখানে সবচেয়ে বেদনাদায়ক যেটা লাগছে আমাদের পুরনো রাজনৈতিক দলগুলি, মানে কেন এই প্রশ্নটা আসছে, গত 16 বছরের শুধু নয়, আমি বলবো গত 53 বছরের সামরিক এবং বেসামরিক, আমি বলবো স্বৈর শাসন, এর সর্বশেষ রূপটা হয়েছে হাসিনার ফ্যাসিবাদী শাসন। তো এই সময়ে যারা নিজেরা লাভ করেছেন বা টিকে আছেন, তারা নিজেদের অর্জিত যে কীর্তি সেটাকে তো অল্প মূল্যে বিক্রয় করছেন কেন? যেমন অল্প মূল্যে বিক্রয় মানে হচ্ছে আমি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আমি ক্ষমতায় আসবো, ক্ষমতায় এসে আমি কী করবো সেই ক্ষমতার কর্মসূচিটা মানুষের সামনে প্রকাশ করা উচিত। এবং যেমন বিএনপির কথাই বলি, যেহেতু বিএনপি সবচেয়ে প্রবীণ দল, এখন যারা বিরাজমান আছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল, এটা বললে বোধহয় অন্যায় হয় না, কিন্তু তারা এই যে 31 দফা, এই 31 দফার মধ্যে দেখা যায়, আমি দেখি এর মধ্যে একটা অবুদ্ধি সুলভতা আছে। মানুষ এত দফা মনে রাখে না। প্রকৃতি মানুষের স্মরণ ক্ষমতা 7 দিনের বেশি নয়। বলে বাইবেলে আছে ঈশ্বর 6 দিনে পৃথিবী তৈরি করেছেন, 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছেন। দফার সংখ্যা 6 কম হওয়া উচিত, কিন্তু এই যে জিন্নার 14 দফা, উইলসনের 14 দফা, সেখান থেকে আপনি 2 গুণ করে 31 দফা করে কোনো লাভ নাই। আসল কথাতে আসতে হবে, যে আসল কথা হচ্ছে যে কারণে বর্তমানে বাংলাদেশের স্বৈর শাসন, সেটা দূর করতে যদি আমরা চাই এত সংস্কার করতে হয় না। এখানে বলছি যে সংস্কার, ভোট যে মানুষ দিতে পারে না সেটা যদি দিতে পারে, আচ্ছা সংসদের 2 কক্ষ হলে আমাদেরকে স্বৈর শাসনের অবসান হবে? যদি ভোটটা আগের মতো হয়, 2014 সনের মতো, 18 সনের মতো হয়, বরং এখন তারা যেভাবে ব্যবস্থা করছেন উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে তার মধ্যে কিন্তু ঘাপলা আছে, আমি আগে বলেছি। এই জন্য বলছি বুদ্ধিজীবীরা ডক্টর ইউনূসকে কী বুদ্ধি দিচ্ছেন, সংস্কার কমিশনগুলির কথা বলছি। যেমন আমরা একটা জিজ্ঞাসা করতে পারি, 10টা কমিশন হলো, শিক্ষা কমিশন হলো না কেন, সংস্কৃতি কমিশন হলো না কেন? তাহলে কোথাও যেন তিনি ভয় পাচ্ছেন, কোথাও যেন মনে হচ্ছে যেন আমার হাত থেকে সরে যাবে, এটা করা যাবে না। জি, অনেক ধন্যবাদ আশরাফ কায়েস স্যার। সলিমুল্লাহ ভাই যেটা বলছেন, আসল কথাটা কি এটা বলতে হবে, আসল কথাটা কি? আমার মনে হয় এটা খুব যৌক্তিক দাবি। কেননা দেখেন, আমরা তো একটা অদ্ভুত শাসন থেকে বেরিয়েছি। এই যে 36 দিনের গণ অভ্যুত্থান, এইটার ক্রেডিট কে নিচ্ছে, মাস্টার মাইন্ড কে, এগুলো কিন্তু বালখিল্য কথা। সব মানুষ রাস্তায় নেমেছিল কেন? তারা একটা পরিবর্তন চায়। ছাত্ররা সামনে ছিল, এটি আমরা সবাই মেনে নিয়েছি, কিন্তু আমি তো মাদ্রাসার ছেলেদের দেখেছি, শ্রমিকদের দেখেছি, রিক্সাওয়ালাদের দেখেছি, এমনকি সিপাহীদের দেখেছি, তাদের বসদের দেখিনি। কাজে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি একটা মানে ইন এ রিয়াল টার্ম একটা পরিবর্তন। সেই পরিবর্তনটা কি? যে আরেকটা ফ্যাসিজম আমাদের গায়ে চেপে বসবে না, স্বৈরতান্ত্রিক শাসনে যাবে না, অগণতান্ত্রিক শাসনে যাবে না। এটি কিন্তু এত সংস্কার কমিশন, এত 31 দফা 32 দফা, এই চক্করে ফেলে দেওয়া যাবে না। আপনাকে মৌলিক 5টি কথা বলতে হবে, এবং ইমানের সাথে বলতে হবে, সততার সাথে বলতে হবে। এখন আমাদের অনেক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। কেউ কেউ চাচ্ছেন যে কোনোভাবে নির্বাচনটি করে ওই চ্যাটটিতে বসে যাওয়া, যে চ্যাটটি ফেলে হাসিনা পালিয়েছেন, এবং ওই শাসনটিকে নিয়ে বেঁচে থাকতে, যেই শাসনটি আমাদের কাছে পছন্দের না। দেখুন, ইউনূস সরকারের, আপনি জিজ্ঞেস করছিলেন, আমার মনে হয়েছে সবচেয়ে বড় দুর্বলতা আমলাতন্ত্র সরকারের ঘাড়ে উঠে বসেছে। কথা ছিল এই সরকার আমলাতন্ত্রকে পরিচালিত করবেন। শুধু আমলাতন্ত্র বললে কিন্তু আমার অত ভয় লাগতো না। কোন আমলাতন্ত্র? যে আমলাতন্ত্র হাসিনাকে সহায়তা করেছে, যেই আমলাতন্ত্র 3টি খারাপ নির্বাচন সংগঠিত করেছে, যেই আমলাতন্ত্র $200 বিলিয়ন পাচারে সাহায্য করেছে। আপনি জানেন যে প্লেয়ার, রেগুলেটরি বডি, সরকার, ব্যুরোক্রেসি মিলেই তো দেশটাকে নষ্ট করেছে। এখন সেই আমলাদেরকে যদি আমরা কোনো পরিবর্তনের মধ্যে না আনি, শাস্তির ভিতরে না আনি, নির্বাচন যারা খারাপ করেছিলেন তাদেরকে যদি আমরা দোষী সাব্যস্ত না করি, তাহলে আপনি কি পরিবর্তন করবেন? আপনি তো পরের সরকার মনে করবে যে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারই তো কিছু করলো না, আমি তো দলীয় সরকার, আমার তো এদেরকে নিয়ে বেঁচে থাকতে হবে, ফলে আমি 31 দফা বলি আর 32 দফা বলি, আমি এদের সাথে সখ্যতা করে তুললাম। কিন্তু তাতে তো বাংলাদেশ প্রতারিত হবে।
তাতে তো গণ অভ্যুত্থানের যে মর্ম, যেই বাণী, সেটি তো আমরা পেলাম না শাসন ক্ষমতায়। আমার মনে হয়েছে যে আমাদের একটা পোশাকি আয়োজন চলছে, একটা আড়ম্বরপূর্ণ ব্যবস্থা চলছে। সরকারটি অনেকগুলো কমিশন করেছেন, তাদের কিছু উপদেষ্টা আছে, তাদের একটু আয়েসি ভঙ্গি আছে, কিন্তু সরকারটিকে নিয়ে আমার নিজস্ব হতাশা অনেক। আপনি দেখবেন যে প্রথম কয়েক সপ্তাহে ফ্যাসিবাদীরা যে ভয়টা পেয়েছিল, তারা বিভিন্ন জায়গায় পালিয়ে গেছিল। আপনি ভাবতে পারেন যে পাহাড়ের উপর দিয়ে তারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল। সেটি কেন? কারণ তারা বুঝতে পেরেছিল, দেখুন, একজন লোকও পালাতে চেষ্টা করেনি যিনি মনে মনে অপরাধী না। সেটি আপনি সম্পাদক বলেন, লেখক বলেন, সাহিত্যিক বলেন, ব্যুরোক্রেট বলেন। তার মানে তারা নিজেরা জানেন যে তারা অপরাধী, কিন্তু তাকে তো আপনি আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন। আমি তো বিচার প্রক্রিয়ার অগ্রগতি ভালো দেখছি না। দেখুন, টেলিভিশনের সামনে এসে বিভিন্ন বিচার আচার নিয়ে কথা বলা এক জিনিস, আর বিচার করা আরেক জিনিস। আমাদের মনে হয় দ্বিতীয়টাতে ফেরত যেতে হবে। আমাদের যেটি সমস্যা হয়েছে, আমরা সবাই সেলিব্রিটি হতে চাচ্ছি, সবাই ভালো কাপড় চোপড় পরে ক্যামেরার সামনে এসে কথা বলতে চাচ্ছি। কাজের কাজ কি হচ্ছে? কাজেই এখন দেখুন, হাসিনা যেমনটি আপনাকে বলতো, উন্নয়ন না গণতন্ত্র, তার মানে আইসক্রিমের দুটি ফ্লেভার। সংস্কার না গণতন্ত্র, সংস্কার না নির্বাচন। আমাকে কেন বারবার এরকম দুটি ফ্লেভার অফার করা হবে? আমি তো দুটিই চাই। যেমন আমি গত শাসন আমলেও বলতাম, আমি তো গণতন্ত্রও চাই এবং উন্নয়নও চাই, এবং গণতন্ত্র তো হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় উন্নয়ন। এই ফ্লাইওভার বা টানেল কিন্তু উন্নয়ন না। অথচ তারা কি নির্লজ্জ মতো বলেছে না যে আমাদের উন্নয়ন দরকার, গণতন্ত্রের দরকার নেই। গণতন্ত্র না, আরেকটি শব্দ বলতো সীমিত গণতন্ত্র। কোথা থেকে এই শব্দ? আইয়ুব খানের সেই মৌলিক গণতন্ত্রের মতো। তার মানে এই সরকারটি যেই কাণ্ডটি করছে, যে আপনাকে সংস্কার এবং নির্বাচনের মাঝে বেছে নিতে বলছে। আপনি একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলেও তো একটি গ্রহণযোগ্য সংস্কার লাগবে। আবার এই সংস্কারগুলো ছাড়া কোনো নির্বাচন হোক আমার ধারণা কেউই চাচ্ছে না। এখন দেখুন, এই প্লেয়াররা, বিএনপি, জামাত বা বাজারে যারা রয়েছে, তাদেরকে তো আপনি অ্যাজ এ রেগুলেটরি বডি আপনি গভর্ন করবেন। এখন আপনি যদি সবসময় মনে করেন ৩৫ জন লোক এক হলেই সরকার একটি দাবি মেনে নেয়, আবার আপনার প্রত্যক্ষ কর আরোপ না করে আপনি ভ্যাট দিয়ে মানুষের কাছ থেকে ১২,০০০ কোটি টাকা তুলতে চাচ্ছেন, কি কারণ বলেছেন? মহার্ঘ ভাতা দিবেন। কাদেরকে মহার্ঘ ভাতা দিবেন? সেই অপরাধী চক্র যারা ৩টি খারাপ নির্বাচন করেছে, যারা প্রশাসনের শাস্তির অপেক্ষায় আছে কিন্তু শাস্তি পায় নাই, তাদেরকে মহার্ঘ ভাতা আপনার কেন দিতে হবে? দেখুন, বিদেশে মিশনে কাজ করে তাদের যদি আপনি ভাতা বৃদ্ধি করেন এখন ৩০% থেকে ২৫%, আপনার কি মেসেজ যাচ্ছে? দেশ কি ওই জায়গায় রয়েছে অর্থনৈতিকভাবে? ফলে সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি আপনার অবজেক্টিভিটি হারিয়ে ফেলছে। তার যে গন্তব্য, সেই জায়গার থেকে তাকে অনেকটা পোশাকি সরকার মনে হচ্ছে, এবং আরেকবার হতাশ হওয়ার জায়গায় যাচ্ছে বলে সরকারের কার্যক্রম মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। আশরাফ কায়সার যেটা বললেন যে সরকার পথ হারিয়েছে, আমি তো তার সাথে একমত না হয়ে পারছি না। একমত না হতে চাইছিলাম, কিন্তু পারা যাচ্ছে না। কি কারণে বলি? সেটা হচ্ছে যে এই যে এত কথা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, একটা জিনিস তারা কেন ভুলে যাচ্ছে, যে 1956 সালে পাকিস্তানের একটা সংবিধান হয়েছিল, এটা বাতিল করে আইয়ুব খান সামরিক শাসন চালিয়ে 62 সনে সংবিধান দিয়েছিলেন। 69-এর গণঅভ্যুত্থানে সেটা আপনা আপনি বাতিল হয়ে যায়, কিন্তু একটা প্রথা চলতে থাকে, রেওয়াজ চলতে থাকে, কারণ ব্রিটেনের তো লিখিত সংবিধানই নাই। তাহলে পাকিস্তান সরকার কি করেছিল? LFO দিয়েছিল যে আপনাকে 120 দিনের মধ্যে করতে হবে। এখন বাংলাদেশে এত কথা বলার কি দরকার আছে? সংবিধান আমাদের এটা অকার্যকর হয়ে গেছে, কারণ এই সংবিধানের মধ্যেই তো ফেসিবাদ লুকিয়েছিল, এটার মাধ্যমে ফেসিবাদ কায়েম হয়েছে। সুতরাং এই সংবিধান তো নাই, মানে অর্থাৎ সত্যি এটা নাই, কিন্তু এটা ডান দিকে তো আর নাই, কিন্তু বাঁ দিকে আপনি রেখেছেন বুদ্ধি দিয়ে। এই হচ্ছে ওই যে প্ল্যাটোর কথা দিয়ে শুরু করেছিলাম, এই জন্যই আমি। এখন কি করা যেতে পারে? সরকার তো LFOর মতো একটা ঘোষণা দিয়ে, যেটা ঘোষণাপত্র বলা হচ্ছে, যে এত দিনের মধ্যে একটা নির্বাচন হবে, সেইটা একটা পরিষদ নির্বাচন করবে, গণপরিষদ, তারা সংবিধান প্রণয়ন করবে, এবং প্রণয়নের শেষে তারা আত্মহত্যা করবে, আবার নির্বাচন হবে, এবং সেটা হবে সংসদ। গণপরিষদ অথবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটাকে বলে সংবিধান সভা, এটা করা ছাড়া তো সংবিধান গ্রহণ করতে আপনি পারবেন না। সংবিধানে কতগুলি কথা দরকার, যে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, এটা 18 থেকে যদি 17 করতে চান, প্রধান উপদেষ্টার কথা, আমার আপত্তি নাই, কিন্তু এরপরে আপনার কেন দ্বিকক্ষ করতে হবে, কেন 4টা প্রদেশ করতে হবে, সেগুলো তো পরে হবে। গণপরিষদ যখন নির্বাচিত হবে, দেশের মানুষ যদি 4টা কেন 8টা প্রদেশটায় করবে, কিন্তু এইটাকে এখনকার প্রথম মাথা ব্যথা, দেশে যে প্রধান মাথা ব্যথা, সেটার কথা কেউ বলছে না। সেটা হচ্ছে যদিও বা বাংলাদেশের ভৌগোলিকভাবে 10 ভাগের 1 ভাগ, জনসংখ্যার দিক থেকে অনেক কম, পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা নিয়ে একটা যুদ্ধ চলছে অন্তত 70-এর দশক থেকেই।
সেই যুদ্ধ অঘোষিত ছিল, পরে এটা স্বীকৃত হয়েছে শান্তি চুক্তির মাধ্যমে। তারপরে 27 বছর পার হয়েছে, এই ব্যাপারে কোনো মীমাংসা হয় না। এটার কি মীমাংসা হতে পারে, এটা একটা সংবিধান কমিশনের কাছে আমরা চাইতে পারি। এটাকে কি একটা বিশেষ এলাকা ঘোষণা করা যায়, যেমন ব্রিটিশ সরকার করেছিল? না করতে চাইলে তাদেরকে কিভাবে আপনি দেশের সাথে সংশ্লিষ্ট রাখবেন? আদিবাসী শব্দ ব্যবহার করবেন না, এগুলো হচ্ছে তর্কের বিষয়। আমি বলছি বাংলাদেশে এখন যে মূল ফেসিবাদ, তাতে দুটো জিনিস কথা আমি বলি। মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল, মানুষ কথা বলতে পারে নাই, মানুষের মানবিক মর্যাদা বা নিরাপত্তা ছিল না, এইটা প্রথম। আরেকটা কথা কিন্তু এই ছাত্ররা যারা মাস্টার মাইন্ড তারাও কিন্তু বলছে না, তারা কিন্তু সভ্যতার কথাই বলছে। কিন্তু দেশের মানুষের খাওয়ার, চাকরির কি হবে, উপার্জনের কি হবে? আমরা যে দারিদ্র সীমার নিচে আছি সেটার থেকে আমরা কতটুকু উঠবো? দেশের ন্যূনতম মজুরি বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কি, দেশের কর্মসংস্থান বিষয়ের প্রতিসঙ্গী, সেগুলি কোনো আলোচনার মধ্যে নাই। আমি এই জন্য বলি আমাদের মাত্র দুটো এজেন্ডা, 5টা নয়। মানুষের ভোটাধিকার, যেটা জাতিসংঘের 1966 সনের যেটাকে বলা হয় কোভনেন্ট, ইন্টারন্যাশনাল কোভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। আরেকটাতে পাকিস্তান অনুস্বাক্ষর করেছিল, আমরাও সুতরাং করেছি উত্তরাধিকার সূত্রে। সেটা কি? ইন্টারন্যাশনাল কোভনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। আমি বারবার বলছি সেখানে আছে শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি মৌলিক অধিকার, এখন আইনে বলবৎযোগ্য অধিকার জাতিসংঘের সেই সনদ অনুসারে। এটা কিন্তু চুক্তিপত্র, মানে এটা আইন প্রয়োগযোগ্য, ইউনিভার্সাল ডিক্লারেশন নয়, তার 18 বছর পরে প্রণীত। এটা উত্তরাধিকার সূত্রে আমরা এতে সাইন করেছি লস কন্টিনিউয়েন্স অর্ডিন্যান্স অনুসারে। তাহলে আমাদের সেইটার কোনো বাস্তবায়ন নাই কেন? আচ্ছা, শেষ কথাই বলি, ঢাকা শহরের মতো শহরে যেখানে ন্যূনতম পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই, সেইগুলির ব্যাপারে বর্তমান সরকারের কিছু করার নেই, বলার নেই, তারা তো কিছু করতে পারছে না। ধরেন ঢাকা শহরে 250টার মতো বিভিন্ন বাস কোম্পানি দেশ চালায়, এটা ইররেশনাল, এটাতে রেগুলেশনে আনতে হবে। আমি প্রাইভেট পাবলিক মালিকানা নিয়ে কোনো আপত্তি করছি না, তাহলে সরকার তো কোনো কিছু করতে পারছে না। এটা বিপ্লব করে যদি হাসিনাকে তাড়ানো যায়, তাহলে হাসিনার অধীনে যে সুবিধাপ্রাপ্ত এই যে ট্রান্সপোর্ট মালিক শ্রেণী, তাদেরকে কেন তাড়ানো যাবে না? এটা চালানো, এটা তো আমলা লাগে না, ছাত্ররাই তো চালাতে পারে। 15 দিন ছাত্ররা ট্রাফিক নির্দেশ দিয়েছে না? তাহলে এখানে সদিচ্ছার অভাব আছে। এখানে মনে হচ্ছে যেন অন্য কোনো এজেন্ডা আপনি বাস্তবায়ন করতেছেন। আমি শেষ কথাই বলি, এখন সবাই বলছে কি নির্বাচনে আওয়ামী লীগকে অংশ করতে দেওয়া যাবে কি যাবে না। আওয়ামী লীগ তো নিজেকে ডিসকোয়ালিফাই করেছে। মানে যারা গণহত্যার সাথে জড়িত, লোকহত্যার সাথে জড়িত, যারা গুমের সাথে, খুনের সাথে, দুর্নীতির সাথে, এই বুদ্ধিজীবীদের সাথে জড়িত, প্লটের সাথে জড়িত, তাদের সবাই, তারা তো অটোমেটিক্যালি ডিসকোয়ালিফাইড, বলে ডাবল ডিসকোয়ালিফাইড। কোন একজন লোক, আমার বন্ধু আলী রিয়াজ সঙ্গে কথাটা ব্যবহার করেছেন, এত ট্রিপল ডিসকোয়ালিফাইড। তো এইটা নিয়ে এত তর্ক করার কি আছে? নিশ্চয় এখন যদি বলে 72-এর সংবিধানটা বর্জন করলে মুক্তিযুদ্ধকে বর্জন করা হবে, এটা ডাহা ভুল ব্যাখ্যা, ডাহা মিথ্যা ব্যাখ্যা। মুক্তিযুদ্ধের আদর্শের সাথে বেইমানি করেছে 72-এর সংবিধান, এটা নিয়ে আলোচনা হোক। সুতরাং মুক্তিযুদ্ধকে যদি ঊর্ধ্বে তুলে ধরতে হয়, তাহলে 2024 সনের বিপ্লবের মাধ্যমে এসের ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে। তো সেই কথাটা এখানে বলতে অসুবিধা কোথায়? পাকিস্তানে ইয়াহিয়া খানকে যখন ডেকে ক্ষমতা দিলেন আইয়ুব খান সাহেব, ইয়াহিয়া খান বললেন যে আমি নির্বাচন দিব কয়েক মাসের মধ্যেই, 2 বছরের মধ্যে নির্বাচন দেব এবং এই সংস্কার করব। সেই নির্বাচনের ফলাফল কি হয়েছে সেটা আপনারা সকলে জানেন। আমি বলছি তাতে একটা আদেশ ছিল 120 দিনের মধ্যে লিখতে হবে, এবং এইটা আমি আরও একবার মনে করিয়ে দিয়েছি গতকালকে আলোচনা সভায়। ওখানে কথা ছিল পাকিস্তান হবে ইসলামিক রিপাবলিক এবং তাতে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করা যাবে না, সেইটা মেনেই তা আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল। ঠিক, অনেক ধন্যবাদ। 2 মিনিট সময় আছে। জি, আমার মনে হয় সরকারটিকে একটি উচ্চাভিলাষী সংস্কারের ছায়া ভর করেছে। দেখুন, সলিমুল্লাহ ভাইয়ের সাথে আমি একমত। আপনি যদি বাজারে যান, মানুষের প্রত্যাশা কিন্তু এইসব উচ্চাভিলাষী সংস্কার না। মানুষের প্রত্যাশা আপনি তার দ্রব্যমূল্য নিশ্চিত করবেন, সেজন্য বাজার থেকে পণ্য কিনে ঘরে এসে রান্না করে বউ বাচ্চা নিয়ে থাকতে পারে। তিনি একটি শান্তিময় জীবন চান, শহরে চলাচল করতে চান, আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে রয়েছে দেখতে চান। সরকার এইসব মৌলিক জায়গাগুলোতে হাত না দিয়ে প্রদেশ কয়টি হবে এবং সংস্কারের সব উচ্চাভিলাষী কর্মকাণ্ড, তাদেরকে কে ঠিক করেছে যে তারা বাংলাদেশের ভাগ্য নিয়ন্তা? তাদেরকে আমরা ট্যাক্সের টাকায় চাকরি দিয়েছি অন্তর্বর্তীকালীন সময়টা পার করে আমাদেরকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু প্রবলেম হচ্ছে যখন যে ক্ষমতায় যায় তার ভেতরে একটা নেশা চেপে বসে ক্ষমতাকে প্রলম্বিত করার। এই সরকারের কাউকে দেখে সেটি মনে হয়, এবং তারা অন্যদেরকেও ইন্ধন দিচ্ছে কি করে লম্বা করা যায়।
সময় তো শেষ হয়ে যাচ্ছে। আমি একটু যোগ করে সরকারের নিন্দা করে আলোচনা শেষ করতে চাই না, এটা প্রশংসা করি অনুমতি দিলে। তারা যে শেখ পরিবারের নামে 13টি বিশ্ববিদ্যালয়ের নাম বদলাইছে, এটার প্রশংসা করতে হবে। শুধু তাই না, শুধু 13টি বিশ্ববিদ্যালয় না, আরো অনেক প্রতিষ্ঠান এবং বাহুল্য অনেক প্রতিষ্ঠানের জায়গায় শেখ মুজিবের নাম বা তার পরিবারের নাম এগুলো বদলানো হয়েছে। কিন্তু আমাদের এখন দরকার হচ্ছে যে মৌলিক সংস্কারটি করা, যেটি করে দেশটি আবার একটি 16 বছরের দুঃশাসন থেকে উঠে দাঁড়াতে পারে। এখন যেই মানুষটি হাঁটতে পারছে না, তা আপনি যদি তাকে দৌড়াতে বলেন, তার অবস্থা যা হবে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু এখন তাই অবস্থা। এই পুলিশের পোশাক বদল দিয়ে কি আপনার পুলিশের আচরণ বদলাবে? তা তো বদলাবে না। তাই আমাদের তো পুলিশের আচরণটি বদলাতে হবে। মতি ভাই, আমি প্রতিদিন পুরনো ভিডিওগুলো দেখি। কালকে দেখছিলাম যাত্রাবাড়ি হত্যাযজ্ঞ। আপনি 19 থেকে 21টি লাশ 1 ঘন্টার ভেতরে যেভাবে যাত্রাবাড়ির ফ্লাইওভারের নিচে পড়ে থাকলো, যেভাবে পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনার মানুষকে হত্যা করছিল, এই পুলিশকে আপনি ড্রেস চেঞ্জ করে কোন জায়গায় নিয়ে যাবেন? তাকে তো মানসিকতার পরিবর্তন করতে হবে, তাকে তো আপনার ওরিয়েন্টেশন দিতে হবে যে কি করে লিথেল উইপন ইউজ না করে সে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা আনতে পারে। দেখুন, সরকারটিকে আমরা এখনও আমাদের সরকার বলতে চাই, কেননা হাসিনার দিকে তাকালে এই সরকারের যত দুর্বলতা থাকুক আমরা সেটিকে নার্চার করতে চাই, কিন্তু তাদের তো সময় কম সময়ের ভেতরে দারুণ কাজ করার জন্য আমার মনে হয় সরকারটিকে আবার রিগ্রুপ হতে হবে, রিঅর্গানাইজড হতে হবে এবং তাকে টপ 3টি প্রায়োরিটি বেছে নিতে হবে। যে সে মিনিমাম সংস্কার করবে, সে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে একটি নির্বাচনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেবে। এবং দেখুন, একটা মানুষ 16 বছর ভোট দিতে পারেনি, কাজে মানুষ মুখিয়ে আছে একটি ভোটের জন্য, কিন্তু সে যেন তেন ভোটে যেতে চাচ্ছে না। সে একটা মৌলিকভাবে ভালো ভোটের দিকে বাংলাদেশ যেতে চায়। একটা সমস্যার কথা শেষ করি আমি সম্প্রতি মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে নবীন বরণের প্রধান অতিথি হয়ে গিয়েছিলাম। এই আমার জীবনে প্রথম প্রধান অতিথি হওয়া। আসার পরে আমার বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চমানের বুদ্ধিজীবীর সাথে আলাপ করছিলাম। কোথায় গিয়েছিলেন? হরগঙ্গা কলেজে। তিনি ঘটনাচক্রের সনাতন ধর্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বলেন কি, নামটা থাকবে তো? আমি তাহলে বাংলাদেশে মুরারিচাঁদ কলেজের নামকে বদলেছে, আনন্দমোহন কলেজের নাম বদলেছে, ব্রজমোহন কলেজের নাম বদলেছে, উনার বলছে হরগঙ্গা কলেজ যারা প্রতিষ্ঠা করেছিলেন একটি পরিবার, সে নামটা থাকবে তো? এই আশঙ্কা দেখা দিয়েছে। এইটা আসতেছে, এই দুরাগত প্রতিধ্বনিটাও আপনার মনে রাখতে হবে, এই সরকার কি করতে পারছে কি করতে পারছে না তা জানার জন্য, কারণ এটা আসতেছে অনেক উঁচু জায়গা থেকে, এই বাতাস স্বর্গলোক থেকে আসতেছে। আমি মনে করি যে পারসেপশনকে সরকারকে কাউন্টার করতে হবে এবং এই সরকার, আমার ধারণা, সফট ন্যারেটিভ প্রচার করতে হবে সরকারটি কোন দিকে দেশকে নিতে চায়। আশরাফ খান স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর সলিমুল্লাহ খান, আপনার অসমাপ্ত বক্তব্য, এই কারণে অসমাপ্ত বলবো যে আমরা আরও অনেক কিছু শুনতে পারতাম। তো আরেকদিন আপনাকে আমন্ত্রণ জানালাম। কথা বললেন অসমাপ্ত। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।